যারা কোডি রোডসকে পছন্দ করেন না বা কোডি রোডসের রেইনটাকে পছন্দ করেন না, তাদের যে নিউজটা বলবো সেটা আপনাদের খুশি হতে পারে। এবং রেসেল ফোর্স, যে কিনা এখনকার সময় খুব রিলায়েবল একটা সোর্স, সে এটা বলে যে কোডি রোডস 2025 সালে তার চ্যাম্পিয়নশিপটা চলে যাবে এবং আমরা একটা নতুন চ্যাম্পিয়ন ডাব্লিউডাব্লিউ তে দেখতে পারবো। এটা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের কথা হচ্ছে এবং সে এটার কোনো টাইম লাইন বলেনি, কোনো ডেট বা কোনো অপোনেন্ট সেটাও বলেনি যে কার সামনে সে হারবে। কিন্তু 2025 সালে যে চ্যাম্পিয়নশিপটা চলে যাবে কোডি রোডসের থেকে সেটা শিওর। কোডি রোডসের থেকে যে টাইটেলটা চলে যাবে ইন্টারনালি ডিসকাশন প্ল্যানে ডাব্লিউডাব্লিউ রেখে দিয়েছে। আমি যদি কোডি রোডসের থেকে টাইটেলটা চলে যাবে সেটার পারফেক্ট টাইম বলি, সেটা অবশ্যই রেসেলমেনিয়া। জানি না তার ম্যাচ কার সাথে হবে রেসেলমেনিয়াতে। কোডি রোডস ভার্সেস রকের ম্যাচের কথা হচ্ছে। যদি এই ম্যাচ হয় তাহলে কি রক টাইটেলটা জিতবে? আবার রকের সাথে ম্যাচ করার আগে যদি কোডি রোডস টাইটেলটা হেরে যায় তাহলে কার সাথে হারবে সেটাও দেখার বিষয়। কন্টেন্টার এখানে আছে সবচেয়ে বড় নেম রোমান রেইনস। আপনারা এখানে তারপর ড্রু ম্যাকিন্টায়ারকে আনতে পারেন, এখানে আপনারা সেথ রলিন্সকেও নিয়ে আসতে পারেন, সিএম পাঙ্ক আরো আছে। আপনারা হয়তো ভাবতেছেন এদের আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের সিনারিতে কেন নিয়ে আসলাম। ডাব্লিউডাব্লিউ এমন ভাবে শেক করবে সামনে যে টাইমগুলো আসতেছে, দেখে মনে হবে যে প্রত্যেকটা সুপারস্টারই কন্টেন্টার প্রত্যেকটা টাইটেলের জন্যই, শুধু আনডিসপিউটেড না, সেকেন্ড যে টাইটেলটা আছে সেটাও। এখানে র্যান্ডি অর্টন আছে, জন সিনাকে আপনারা আনতে পারেন। আর এটা শিওর কোডি রোডস 2026 সালে চ্যাম্পিয়নশিপ নিয়ে যেতে পারবে না, 25 সালে তার টাইটেলটা সে হেরে যাবে। আমি এটা বলবো না যে এটা রোমান রেইন্সের কাছে আসা উচিত বা র্যান্ডির কাছে আসা উচিত। আমি বলবো স্টোরি লাইনের হিসাবে যেটা ভালো সেটাই ডাব্লিউডাব্লিউ করবে, কারণ পসিবিলিটি তো অনেক আছে। বেস্ট কোনটা সেটা ডাব্লিউডাব্লিউ আমাদের দেখাবে। কারণ টাইটেল রেন যখন কোডি রোডসের ভাঙবে সেটা অনেক বড় বিষয়। কারণ কোডি রোডস যার টাইটেল রেন ভেঙে চ্যাম্পিয়ন হয়েছে তার রেনটা কিন্তু 1316 দিনের ছিল। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সোশ্যাল মিডিয়াতে ড্রু ম্যাকিন্টায়ার কত কিছু করে আপনারা তো জানেন এবং প্রত্যেক দিনই সে নতুন কিছু নিয়ে আসে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। ড্রু ম্যাকিন্টায়ার ক্রিসমাসের একটা গিফট নিয়ে এসেছে আর একটা একটা করে যে শিট সেগুলো সে সরাচ্ছে এবং সবকিছু সে নিজেই লিখেছিল শিটের উপর। আর পিছনে সে সেথ রলিন্সের থিম সং বাজিয়েছে। আর এত লেখার মধ্যে সবচেয়ে বড় যেটা আমার কাছে ভালো লেগেছে, সে লিখেছে দ্য ব্লাড লাইন উইল পে ফর দেয়ার ক্রাইমস। ড্রু ম্যাকিন্টায়ারের সাথে ব্লাড লাইন যা করেছে সেটার খরচ তো দিতেই হবে। এছাড়াও সে ম্যারি ড্রিউ মাস লিখেছে এবং যাওয়ার সময় সে সেথ রলিন্সের মতো ওয়াক করতেছিল। আমি এখন ড্রু ম্যাকিন্টায়ারের ক্যারেক্টারটা আরো বেশি পছন্দ করতেছি এবং সে যখন চায় আমার মন মতো হয়েছে তখনই তার ক্যারেক্টারটা ভালো লাগে। তো যখনই সামথিং হ্যাপেন্ড হয় যে তার এগেনস্টে কিছু গিয়েছে, সে কিন্তু একদম পাগল হয়ে যায়। আমি বলতেছি এই যে পার্সোনালিটি চেঞ্জ হয় সেটাই ভালো লাগে, এমন না যে হিলের মতো সব সময় অ্যাংরি হয়ে থাকে। সে যখন মজার মুডে থাকে আসলে সে মজা করে। আর এখন তো মজাতেই আছে, কিন্তু রয়্যাল রাম্বলের অ্যারাউন্ডে অথবা রোড টু রেসেলমেনিয়াতে তার সাথে কিছু না কিছু পিস অফ হবেই। এরপর বলবো গোল্ডবার্ডের বিষয় এবং তার বুকিং এর বিষয়ে আমরা কিছু জানতে পেরেছি এবং আগেও কিন্তু আমি বলেছি 2025 সালে সে রিটায়ার হবে এবং তার 2টা ম্যাচ হওয়ার চান্স অনেক বেশি। আর রিপোর্ট জানা গিয়েছে, প্রথমে বলি একটা জিনিস একদম ক্লিয়ার, ডাব্লিউডাব্লিউ গোল্ডবার্ডকে এমন ভাবে দেখছে না যে তাকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের পিকচারে দেওয়া লাগবে অথবা কোনো না কোনো অ্যাঙ্গেলে তাকে টাইটেলের পিছনে নিয়ে যাবে। এছাড়াও তার পুরানো কোনো হিস্টোরি অথবা কোনো ফিউডের সাথে লিংক আছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিষয়টা হচ্ছে যে গোল্ডবার্ড যেহেতু তার রিটায়ারমেন্ট ম্যাচটা করতে চায়, ডাব্লিউডাব্লিউ চাচ্ছে লাস্ট দিকে তাকে খুব ভালো ম্যাচ দিতে এবং ওনার যে রিটায়ারমেন্ট সেটা ডাব্লিউডাব্লিউর মধ্যে হোক এবং প্রফেশনাল রেসলিং থেকে সে খুশিভাবে চলে যাক। এমন না আগে ভেন্স ম্যাকম্যান যেমন তার জন্য অনেক কিছু চেঞ্জ করতো, ট্রিপল এইচ জাস্ট নর্মালি তাকে একটা ভালো ম্যাচ দিবে এবং তারপর সে রিটায়ার হয়ে যাবে। এরপর বলবো আমি দেখতেছি স্যামি জেন হয়তো সেই লোক যে কিনা তার আওয়াজ উঠাচ্ছে না যে ভাই আমি কেন ম্যাচ এত হারতেছি। এবং আপনারা জানেন অনেকেই বলে যে আমার সাথে খারাপ বুকিং হচ্ছে, এইসব নিয়ে ব্যাকস্টেজে অনেক কথা বলে। এবং আমি আপনাদের একটা স্ট্যাট দেখাই, স্যামি জেন 44 বার চান্স পেয়েছে ওয়ার্ল্ড টাইটেলের জন্য। আই থিঙ্ক এটা লাইভ ইভেন্ট সহ ইনক্লুডেড এবং 44 এর মধ্যে একটা বারও সে জিততে পারেনি এবং অবভিয়াসলি সে তো চ্যাম্পিয়নশিপ জিতবে না এবং তার নামের আগে ডাব্লিউডাব্লিউ এর মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এখনো আসেনি। এছাড়াও আমরা যদি ড্রু ম্যাকিন্টায়ারের সাথে তার ম্যাচেস এর কথা বলি, অলরেডি তাদের মধ্যে 10টা ম্যাচ হয়ে গিয়েছে এবং 10 ম্যাচের মধ্যে একবারও সে জিততে পারেনি। আমি কিন্তু একটা জিনিস আপনাদের বলবো বা বলেছিলাম হয়তো, যে দেখে মনে হচ্ছে স্যামি জেন অনেক বেশি খুশি। আমার মনে হয় সে ব্যাকস্টেজে গিয়ে বলে না যে আমি কেন ম্যাচে হারতেছি। পার্সোনালি আমার কাছে যে পিনফল হয় স্যামি জেন সেটা ভালো লাগে না। জানি না এই রেকর্ডটা সে ঠিক করবে কিনা। এবং কমেন্ট্রি থেকে বলা হয়েছিল যে স্যামি জেনের সাথে ড্রু ম্যাকিন্টায়ারের 10 বারের মতো ম্যাচ হয়েছে, বাট সে এখনো জিতেনি। বাট ড্রু ম্যাকিন্টায়ারকে যদি স্যামি জেন হারায় সেটাও খারাপ, আবার স্যামি জেন যদি হারে সেটাও ভালো
লাগে না। আমার কাছে এই ব্লাড লাইনের স্টোরিতে মনে হচ্ছে স্যামি জান একটু নরম হয়ে গিয়েছে। এরপরে শার্লেট ফ্লেয়ারের রিটার্নের পর তার ক্যারেক্টারটা কেমন হবে সেটার বিষয়ে একটা মেজর জিনিস জানতে পেরেছি, এবং ডাব্লিউডাব্লিউ শার্লেট ফ্লেয়ারকে ক্যারেক্টার গেমিক অফ কুইন দিবে যেটা সে আগে নিয়ে আসতো, কিন্তু এইখানে তার ক্যারেক্টারটা একটু ডার্কার পার্সোনার হবে। এমনিতে কিন্তু আমরা যখন তাকে হিল দেখেছি সে কুইনের মতোই ছিল, কিন্তু তার ক্যারেক্টারে এমন একটা চেঞ্জ করবে ডাব্লিউডাব্লিউ যেটা এর আগে ক্রিয়েটিভলি শার্লেট ফ্লেয়ারের সাথে হতে দেখিনি। আমি তো এখন আসলেই বলবো যে উইমেন্স ডিভিশনে বেকি লিঞ্চকে দরকার, শার্লেট ফ্লেয়ারকেও দরকার। আগে আমার মনে হতো যে উইমেন্স ডিভিশনে নতুন লোক আসে না, কিন্তু এখন দেখেন সবাই নতুন। আমি চাই নতুন এবং পুরানো মিলে উইমেন্স ডিভিশনটা হোক, এবং এটা করলে অনেকে রিলেট করতে পারবে যারা আগে থেকে ডাব্লিউডাব্লিউ দেখে আসতেছে। আমি এটাও বলবো যে উইমেন্স ডিভিশনের যে কটা সুপারস্টার এনএক্সটি থেকে আসতেছে তারা আসলে অনেক বেশি ভালো, কিন্তু যে মিক্স হওয়া সেটা একটু দরকার। আর বেকি লিঞ্চ এবং শার্লেট ফ্লেয়ার সেই স্পটটা খুব ভালোভাবে ফিল করতে পারবে। আই থিঙ্ক এই রোড টু রেসলম্যানিয়ার মধ্যে অবশ্যই তারা চলে আসবে। আই থিঙ্ক কেন বললাম, ডাব্লিউডাব্লিউ প্ল্যানে আছে, সেটা তো আপনাদের বলতে হবে। কয়েকদিনের মধ্যে আপনারা তাদেরকে দেখতে পারবেন। এরপরে বলবো বছর শেষে এই সময় কিন্তু আমরা ট্রিবিউট টু দ্য ট্রুপস দেখি, আর এবার কিন্তু এটা দেখা যাচ্ছে না বা শোনা যাচ্ছে না এই বিষয়। আর কেন আসতেছে না, কারণ এইবার ডাব্লিউডাব্লিউ ট্রিবিউট টু দ্য ট্রুপস করবে না। আর রিপোর্ট জানা গিয়েছে এই জিনিসটাকে এমন ভাবে মানা হচ্ছে যেটা ভেন্স ম্যাকম্যানের ট্রেডিশন, আর এটা ভেন্স ম্যাকম্যানের আইডিয়া। এটা ভেন্স ম্যাকম্যান নিজে থেকে এটা করতো, আর ভেন্স ম্যাকম্যান যেহেতু নেই, আপনারা জানেন এখন ডাব্লিউডাব্লিউর কাছে অনেক কিছু আছে করার, আর এর জন্য তারা ট্রিবিউট টু দ্য ট্রুপস করতেছে না। আর আপনারা জানেন এটা তাদের আর্মিদের জন্য করে, মানে ভেন্স ম্যাকম্যান করে আসতো, আর এখন দেখেন তারা করতেছে না। আসলে আমাদের কিছু আসা যায় না, কিন্তু তাদের জন্য আমার একটু অদ্ভুত লাগতেছে, কারণ তারা তো সবসময় বলে যে আমাদের আর্মি অনেক ভালো, মানে আবল তাবল বলেই থাকে আমেরিকা, আপনারা জানেন। বাট হুট করে তারা এই জিনিসটা এক বছরের মধ্যে শেষ করে দিল। এক কথায় বলবো বিজনেসের জন্য যা করা সেটা করতে হয়। এরপরে বলবো এত সময় ধরে চেট কার্গিলকে নিয়ে মিস্টেরি হয়ে আসছিল, এবং তাকে কে মেরেছে এবং এখন সে কোথায় আছে, এবং আপনারা এখন জানতে পারবেন, কারণ সে তার ইনস্টাগ্রামে এই পোস্টটা করেছে। এবং যখন আমি এই ছবিটা দেখেছি আমার কাছে এআই জেনারেট লেগেছে, কিন্তু পরে জানতে পারলাম এখানে খুব ভালো ফটোশুট করা হয়েছে। আর এখানে তার আয়ের আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন একটু রক্ত লাগানো আছে, হয়তো এটা দেখি আমাদের বোঝানো হচ্ছে যে এইভাবে তার উপর অ্যাটাক করা হয়েছে। আর আমি চিন্তা করতেছি এত ভালো মাইর খাওয়ার পর কিভাবে সে ফটোশুট করতে পারে। কিন্তু হ্যাঁ, এটা জেট কার্গিলের থেকে ফার্স্ট টাইম একটা পোস্ট আমরা দেখতে পেরেছি যখন তার ইনজুরি হয়েছে তারপর থেকে। আর এখন তার যে রিটার্ন হবে, তার যে একটা হাইপ অ্যাকচুয়াল ডেবিউর সময় হয়েছিল সেটা আবার আসবে। কেন বললাম, কারণ এতদিন ধরে তাকে একটা নর্মাল স্টোরি লাইনের উপর রাখা হয়েছিল, সে কিন্তু খুব বড় মাপের একটা সুপারস্টার। আর এখন যদি ডাব্লিউডাব্লিউ সেই হাইপটাকে ইউজ করে তাহলে আবার তাকে মোমেন্টাম দিতে পারবে, এবং এটা রেসলম্যানিয়ার একটা বড় ম্যাচের দিকে যেতে পারবে। এরপর কনর ম্যাকগ্রেগর এবং আমাদের যে লোগান পল, তার একটা ম্যাচ অফিসিয়াল হয়েছিল, আর এই বক্সিং ফাইটটা ইন্ডিয়াতে হবে। কিন্তু এখানে একটা ছোট্ট চেঞ্জ হয়েছে, এন্ড কনর ম্যাকগ্রেগরের এগেনস্টে লোগান পল না জেক পল ফাইট করবে, আর এটা সেপ্টেম্বর অথবা জুলাইয়ের আশেপাশে করবে, আরো অনেক দেরি আছে। আর এটা যে বড় ইভেন্ট হবে আগে থেকে বলে দেই, কারণ এটার অ্যানাউন্সের সময় আপনারা অবশ্যই মুকেশ আম্বানিকে দেখতে পারবেন, আর মুকেশ আম্বানি তাদেরকে নিয়ে আসতেছে। এরপর কি আমরা এটা বলতে পারি যে আমরা কিছুদিন পরেই ডাব্লিউডাব্লিউ প্রোগ্রামে দ্য রককে দেখতে পারবো। আর আমি কথা বলতেছি ডাব্লিউডাব্লিউ মানডে নাইট র শোয়ের বিষয়, আর এটা অবশ্যই অন নেটফ্লিক্স হবে। আর রেসেলভার্স এটার উপর কিছু কমেন্ট করেছে কেমন হবে 2025 সালে রকের স্ট্যাটাস। সে বলে যে 2024 সালে যেমন আপনারা রককে দেখেছিলেন রয়্যাল রাম্বলের আগে সে এসেছিল, এবং সে যখন তার স্টোরি লাইনে ইনভলভ হয়েছিল সে কয়েকবার শোতে অ্যাপিয়ার হয়েছে এবং রেসলম্যানিয়াতে সে ম্যাচ করেছে। ঠিক এমনটাই 2025 সালে রকের শিডিউলটা থাকবে। আর যদি এমনটাই হয় তাহলে কি আমরা এরকম এজুম করে চলতে পারি যে রকের রেসলম্যানিয়াতে ম্যাচ হবে? যদি এই জিনিসটা হয়, হতে পারে তার ম্যাচটা কোডি রোডস অথবা রবিন রিন্সের সাথে। আর যদি এই জিনিসটা না হয়, রক তো আসবে না, কারণ রকের হিসাবে এটা হেভি শিডিউল, কারণ সে এমনি এমনি সময় নষ্ট করে না। যদি সে আসে তাহলে স্টোরিতে খুব ভালোভাবে সে ইনভলভ হবে। আর আমি একটা কথা বলি, রক যেহেতু ক্যাম্পিং করেছে অবশ্যই সে রেসলম্যানিয়ার আগে চলে আসবে, বাট আমি চাই রেসলম্যানিয়াতে সে ম্যাচ করার পরও কয়েকটা দিন বা কয়েকটা মাস আমাদের এন্টারটেইন করুক ডাব্লিউডাব্লিউ অন নেটফ্লিক্সে। কিন্তু কি করার, সে তো হলিউড থেকে আসতেছে এবং তার কাজ হলিউডে, সে তো চলেই যাবে। এরপর যেটা বলবো, জানি না এটার উপর কতটুকু বিলিভ করা যায়, কিন্তু ডেডলাইন সোর্স সেখান থেকে একটা আপডেট এসেছে, আর আপডেটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ সেই স্পিনার চ্যাম্পিয়নশিপটা আবার আনবে। যদি জন সিনার ফেয়ারওয়েল টাইমে জন সিনার কাছে চ্যাম্পিয়নশিপ আসে, অবভিয়াসলি এইভাবে ডাব্লিউডাব্লিউ লিঙ্ক করে নিয়ে আসবে। অবভিয়াসলি আপনারা যদি এই চ্যাম্পিয়নশিপটা রিলেট করতে চান, পাঙ্কের সাথে করতে পারেন, র্যান্ডি অর্টনের সাথে করতে পারেন, বাট 2025 সালে যদি আসে সেটা কার জন্য আসবে? অবশ্যই জন সিনার জন্য। এবং এটার উপর আরেকটু জোর দিয়ে বলা যায়, যেমনটা আমরা ইগল চ্যাম্পিয়নশিপ দেখেছি, জানি না এই সোর্সের উপর কতটুকু বিলিভ করা যায়, কিন্তু কিছু দিনের জন্য তো হতেই পারে, যদি তারা চায় নিয়ে আসতে পারে।
পারবে, কিন্তু আমি বলবো কেভিন ওয়েন্সের মতো লোক যেন না হয় সে চ্যাম্পিয়নশিপটা নিয়ে ভেগে যাবে। এরপর বলবো আরে সেথ রলিন্স এমন কি বলে দিয়েছে যেটা ডাব্লিউডাব্লিউ সেন্সর করতে হয়েছে, আর মানডে নাইট রতে ডাব্লিউডাব্লিউ আমাদের সেই জিনিসটা দেখায়নি। আর এখানে ডাব্লিউডাব্লিউ টুইট যেখানে তারা কথা বলতেছে সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সের বিষয়, আর এটা ইন্টারভিউর একটা পার্ট। এবং এখানে সেথ রলিন্স বলেছে যে আরো 30 মিনিট তোমরা পোস্ট করো, যেটা এখনো এয়ার করা হয়নি। মানে কিছু তো একটা সেথ রলিন্স বলেছে সিএম পাঙ্কের বিষয় এবং ডাব্লিউডাব্লিউ এর বিষয়, এবং এর জন্য ডাব্লিউডাব্লিউ হয়তো এটাকে সেন্সর করেছে, আর এর জন্য এটা ডাব্লিউডাব্লিউ টিভিতে দেখায়নি। আর এটার কমেন্ট আমি দেখতেছি ফ্যানরা অনেক কিছু বলতেছে, আমার কাছে মনে হয় না আহামরি কিছু বলেছে। আমার কাছে এটা মনে হয় যে সেথ রলিন্স যেই ক্যাপশনটা দিয়েছে ফ্যানরা যেন চিন্তা করে ও আরো কিছু বলেছে, এবং সেটার পর যেন কথা বানানো হয়, ফ্যানরা বানায়, এর জন্য সেথ রলিন্স এই কাজটা করেছে। বাট এখন তো জানতে পারবো না, হতে পারে কয়েক বছর পর আমরা জানতে পারবো ইন্টারভিউতে, হয়তো কোনো ইন্টারভিউতে সেথ রলিন্স বলবে যে এই জিনিসটা বলেছিলাম। এরপর বলবো দুনিয়ার সামনে একটা মানুষ যতই বড় হোক না কেন, পুরুষ মানুষ, কিন্তু ঘরে তার বউয়ের সামনে সে একজন নরম মানুষ হয়ে যায়, আর এটা সেটার একটা এক্সাম্পল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন র্যান্ডি অর্টনের ওয়াইফ, সে তার ইনস্টাগ্রামে এই ছবিগুলো পোস্ট করেছে। আর এখানে র্যান্ডি অর্টনের পুরো ফ্যামিলিকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং পাশাপাশি র্যান্ডি অর্টনও বসে আছে। এছাড়া একটা ভিডিও এসেছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না, তারা অন্যরকমই করতেছিল। আর এই ছবিগুলো আমার সেফ একটা প্ল্যাটফর্ম লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর লাস্টে গিয়ে একটা জিনিস বলবো, র্যান্ডি অর্টন একদম ডিফারেন্ট পারসন হয়ে গিয়েছে। এটা কেন বললাম, আমি 12-14 বছর ধরে র্যান্ডি অর্টনকে ফলো করতেছি, সে আসলেই চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমি কোন বিষয়ে কথা বলতেছি, যারা র্যান্ডি অর্টনের ফ্যান তারা তো জানেন। এক কথা বলবো, ভিতর থেকে যে পরিবর্তন সেটা র্যান্ডি অর্টনে চলে এসেছে। এক কথায় বলবো, আগে যেমন ছিল তার অপোজিট। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।